আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে পড়বো তোমাদের বিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় জীবনের জন্য পানি। দেখো, এই অধ্যায়টির আমরা এগুলো পড়েছি, আমাদের বাকি ছিল শুধু অনুশীলনীগুলা। তাহলে চলো অনুশীলনীগুলো আমরা এখন সমাধান করে নিই। ওকে, অনুশীলনীগুলো আছে পৃষ্ঠা নাম্বার 24-এ, অর্থাৎ আমরা এখন পৃষ্ঠা নাম্বার 24 সমাধান করব। দেখো, এগুলো কিন্তু আমরা অলরেডি করেছি। দেখো, আমরা অনুশীলনীতে এখন চলে আসছি। তো অনুশীলনীতে এখানে দেওয়া আছে কি, প্রথমে সঠিক উত্তর ঠিক চিহ্ন দাও, তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা এখন সমাধান করব। তো এখানে অনুশীলনীর ১ নম্বরে আছে উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন? পানি, মাটি, আলো, বায়ু। সঠিক উত্তর হবে পানি। ২ নম্বর হলো কোনটি পানি দূষণের কারণ? ধোঁয়া। ধোঁয়া কখনো পানি দূষণের কারণ হতে পারে না। ক্ষতিকর গ্যাস, এটাও না। হর্ন বাজানো, এটাও না। নর্দমার বর্জ্য, অর্থাৎ উত্তর হবে নর্দমার বর্জ্য। ৩ আছে পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে? ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে থিতানো বলে। আমরা এর আগে যে রিডিং পড়েছি তার মধ্যে সেগুলো জানতে পেরেছি। এখন ২ নম্বর প্রশ্ন হচ্ছে পানি চক্র কি? পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ দেই। তাহলে চলো আমরা প্রথমে জানি পানি চক্র কি। এটা উত্তর হবে পানি চক্র হলো যে চক্রাকার প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে, সেটাই হলো কি পানি চক্র। ২ নম্বর প্রশ্নে আছে পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ দিই। আমরা উত্তর লিখব পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ হলো ১ নম্বর কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে। ২ পানিতে রাসায়নিক বর্জ্য এবং তেল না ফেলে। ৩ পানিতে সাবান বা ডিটারজেন্টের পানি না ফেলে। ওকে, তারপরে প্রশ্ন দেখো ৩ নম্বরে অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার ৪টি উপায় লেখো। অনিরাপদ পানি কোনগুলো? যে পানিগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কি উপকারী নয়, ক্ষতিকর সেগুলো। ওকে, তো উত্তর লিখবো অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার ৪টি উপায় হলো ১ নম্বরে হলো ছাঁকন, অর্থাৎ ছেঁকে আমরা পানিটা কি নিরাপদ করতে পারি। ২ নম্বর হলো থিতানো। ৩ নম্বর ফুটানো। ৪ রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ। তারপরে ৪ নম্বর প্রশ্ন দেখো, বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়, কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়, ওই পানি কোথায় যায়? ওকে, আমরা প্রায় দেখি যে বৃষ্টি হচ্ছে, তাই না? কিন্তু পানিগুলো কিছুক্ষণ পরে বা একসময় থাকে না। কেন থাকে না? এটার উত্তর লিখবো বৃষ্টির পর মাটিতে পানির একটি অংশ সূর্যের তাপে জলীয় বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে চলে যায়, আর আরেকটি অংশ মাটিতে শোষিত হয়ে ভূগর্ভে পানি হিসাবে জমা থাকে এবং সেখানে চলে যায়। দেখো, ৫ নম্বর হলো পানির ৩টি অবস্থা কি কি? এটার উত্তর লিখবো পানির ৩টি অবস্থা হলো বরফ, পানি ও জলীয় বাষ্প। ওকে, ৬ নম্বরে দেখো আছে, না, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ৫টাই ছিল, এখন হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন কয়টা? ৬টা। এখানে দেখো, প্রথমে আছে বরফ সহ পানি গ্লাসের বাইরের পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করি। এইভাবে ৬টি প্রশ্ন আছে। তো এই ৬টি প্রশ্নই আমরা এখন সমাধান করব। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা পড়েছি, কি পড়লাম যে বরফ সহ পানির গ্লাসের বাইরের পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করো। এটা উত্তর লিখবো বায়ুতে সবসময় জলীয় বাষ্প থাকে, এই জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে পানিতে পরিণত হয়। যেমন বরফ সহ পানির গ্লাস ঠান্ডার পরশে শীতল হয়, ফলে গ্লাসের বাইরের পৃষ্ঠের বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়। গ্লাসের ভিতর থেকে বরফ পানি বাইরে আসে না, ঠান্ডার পরশে বায়ুর জলীয় বাষ্প ঠান্ডা হলে পানি কণায় পরিণত হয়, এজন্যই ভিজে যায়। দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, তোমরা যদি পারো চিত্রটা এঁকে দিলে ভালো হবে। ২ নম্বর হলো পানি চক্র ব্যাখ্যা করো। এটার উত্তর লিখবো আমরা যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বোচ্চ ছড়িয়ে পড়ে তাই পানি চক্র। এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। এই মেঘের পানি কণা
বড় হয়ে বৃষ্টিপাত হিসাবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। মাটির শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসাবে জমা থাকে। নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায়। এভাবেই প্রকৃতিতে সর্বদা পানি চক্র ঘটে চলেছে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, সমুদ্রের পানি বাষ্পীভবন হয়ে কি হচ্ছে, হ্যাঁ এই উপরে উঠছে, আবার এটা কি ঘনীভবন হচ্ছে, ঘনীভবন হয়ে মেঘ হিসাবে আবার কি করছে, বৃষ্টি নামে আবার নিচে নামছে। এইটাকে বলে কি, পানি চক্র। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, জীবের কেন পানি প্রয়োজন? এটা উত্তরটা আমরা লিখবো যে জীবের জন্য পানির প্রয়োজনীয়তা ৫টি বাক্যে লেখা, অর্থাৎ আমরা ৫টা বাক্যে সেটা লিখতাম। ১ নম্বর হলো উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। ২ মাটি হতে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানি প্রয়োজন। প্রচন্ড গরমে উদ্ভিদ দেহ শীতল করতে সাহায্য করে। প্রাণীর গ্রহণ করা খাদ্য পরিপাকের জন্য পানি প্রয়োজন, অর্থাৎ খাদ্যকে হজম করার জন্য কি পানি প্রয়োজন পড়ে। প্রাণী পুষ্টি উপাদান শোষণেও পানি প্রয়োজন। ওকে, এখন আমরা পড়বো ৪ নম্বর প্রশ্ন। বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? ওকে, এটা উত্তর লিখবো, বাতাসে সবসময় পানি বিরাজ করে। এই পানি হলো বায়ুতে থাকা জলীয় বাষ্প। ভূপৃষ্ঠের পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায়। তখন পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয়। বায়ুতে যে পানি আছে তা আমরা সহজে একটি পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। একটি পাত্রে বরফ সহ পানি পূর্ণ করি। এখন একটি প্লাস্টিকের ব্যাগ বায়ু দ্বারা পূর্ণ করে মুখ শক্ত করে বাঁধি। দেখো এখানে একটা নিচে একটা ছবি দেওয়া আছে, আমরা ছবিটা দেখবো। এখন প্লাস্টিকের ব্যাগে কিছুক্ষণের জন্য বরফ সহ পানির পাত্রে রেখে সরিয়ে ফেলি। ব্যাগের ভিতরের অংশ পর্যবেক্ষণ করলে দেখবো এতে ফোঁটা ফোঁটা পানি জমে আছে। ব্যাগের বাইরে থেকে পানি ভিতরে আসতে পারে না, তো এ থেকে বলা যায় বাতাসে পানি আছে। এই যে দেখো, একটা ব্যাগ নিয়েছে এবং মুখটা শক্ত করে বেঁধে রেখেছে, তারপর বরফের মধ্যে দিয়েছে, দেওয়ার পর দেখবো পানি ব্যাগের ভিতরে কি হচ্ছে, যে ফুটা ফাটা পানি জমা হচ্ছে। ওকে, ৫ নম্বরে দেখো, পুকুরের পানি থেকে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি? এটা উত্তর লিখবো, নিম্নোক্ত উপায়ে আমরা পুকুরের পানি থেকে নিরাপদ পানি পেতে পারি। প্রথমে একটি পাত্রে পুকুরের পানি সংগ্রহ করি। কিছুক্ষণ পর দেখা যাবে যে পাত্রের তলায় তলানি জমা হয়েছে। ওকে, ছাঁকন পদ্ধতিতে উপরের পানি অন্য পাত্রে নিয়ে তা ২০ মিনিট ধরে ফুটাতে হবে। ফুটানো পানি আমরা ছেঁকে নিয়ে জীবাণু মুক্ত পানি পেতে পারি। এখানে জীবাণু মুক্ত লিখেছি। ওকে, জীবাণু মুক্ত, মরিষ্কার মুক্ত পানি পেতে পারি। এছাড়া ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি শুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে পানি নিরাপদ করা যায়। এখন ৬ নম্বর প্রশ্নে আছে, দেখো, ঠান্ডা পানি গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কেন একই রকম? ওকে, আমরা প্রায় দেখি যে ফ্রিজ থেকে পানি গ্লাসে ঢালার পরে কি গ্লাসের বাইরে কি পানির কণা জমে, এবং শীতকালে কি গাছের পাতায় অথবা রাস্তায় কি শিশির জমে। এই দুইটা কি একই রকম কেন? ওকে, এটা উত্তর লিখবো, বায়ুতে সবসময় জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির কণায় পরিণত হয়। ওকে, ঠান্ডা পানির গ্লাসে, ঠান্ডা পানির নিচে ল হবে, গ্লাসের জলীয় বাষ্প শীতল হওয়ায় পানির কণায় পরিণত হয়েছে। গ্লাসের ভিতর থেকে পানি বাইরে আসেনি, বাতাসের জলীয় বাষ্প পানি কণায় রূপ নিয়েছে। দেখো, রাতে গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে থাকে তাকে কি শিশির বলে। শীতকালে ভূপৃষ্ঠের বায়ু ঠান্ডা থাকে, বায়ুতে থাকা জলীয় বাষ্প তখন ঠান্ডার সংস্পর্শে এসে ঘাস, গাছপালা ইত্যাদির উপর পানির কণা বা শিশির হিসাবে জমা হয়। সুতরাং ঠান্ডা পানির গ্লাসের গায়ে লেগে থাকা পানির কণা এবং শিশির কি একই রকম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ২৪ পৃষ্ঠার অর্থাৎ অধ্যায় ৩-এর অনুশীলনগুলি শেষ করেছি। চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।